আসসালামু আলাইকুম মেডিকেল অ্যাডমিশন ক্যান্ডিডেটস। আশা করি সবাই অনেক ভালো আছো। আমি ইরফান রাহাত, বর্তমানে পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজে। সো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওর যে প্রথম পেজ সেটা দেখে বুঝতে পারছো কি নিয়ে কথা বলবো। এই 10টা ভুল তুমি তোমার অ্যাডমিশন লাইফের এই কয়েকদিনে অলরেডি করে ফেলেছো। এখন এই ভুল থেকে যদি নিস্তার না পাও, তাহলে তোমার মেডিকেলে চান্স পাওয়াটা অনেক কঠিন হয়ে যাবে। এবং এই ভুলগুলা আমি নিজেও করেছি, এবং আমার সাথে আমার যারা ব্যাচমেটস আছে তাদের থেকেও আমি কিছু সাজেশন নিলাম। তারাও এই ধরনের ভুলগুলি করেছে। সো স্পেশাল থ্যাঙ্কস টু আমাদের শান্ত, তারপরে হচ্ছে তানজিম ভাই, তারপরে আমাদের দীপ দাস and নাদিম ভাই, যার ট্যাবে আমি এখন রেকর্ডিংটা করছি। সো এদেরকে অনেক অনেক থ্যাঙ্কস, যারা আমাকে হেল্প করেছে এই জিনিসগুলা, মানে যে কি কি ভুল করতে পারে একটা স্টুডেন্ট সেটা আমাকে খুব ভালোভাবে সাজেস্ট করেছে। সো আমি তাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ। সো আমরা কাজ শুরু করব অবশ্যই। সো এগুলা মুছে দিলাম, আমরা আমাদের আসল কাজে চলে যাই। সো প্রথমে আমরা কি কি ভুল করতে পারি, চলো বলেছে। সো আমাদের ফার্স্ট মিস্টেক, একাধিক কোচিং বা প্ল্যাটফর্মে ভর্তি হয়ে প্রত্যেকটা প্ল্যাটফর্মের রুটিন ফলো করার চেষ্টা করছো তুমি, যার ফলে তোমার অবস্থা এই ছেলেটার মতো দেখাচ্ছে। আশেপাশে অনেক বই, কিন্তু কিছুই হচ্ছে না। অনেকগুলো প্ল্যাটফর্ম, যেমন অনেকেই অনেক প্ল্যাটফর্মে যুক্ত আছো, কেন যুক্ত আছো সেটা আমি জানি না। এবং ফুল কোর্সে যুক্ত আছে, এক্সাম ব্যাচও না, অনেকে ফুল কোর্সে যুক্ত আছো, ক্লাস করার চেষ্টা করতেছো, এক এক জায়গায় এক এক রকম রুটিন ফলো করতেছো, সেটা করার চেষ্টা করতেছো, যার ফলে সবকিছু সবার অন্য একদম অগোছালো হয়ে গেছে। এখন এটা থেকে তোমার পরিত্রাণ পেতেই হবে, না হলে কিন্তু খুবই দুঃখ আছে কপালে। এখন কি করতে হবে তাহলে? সো তোমার অবশ্যই একটা নির্দিষ্ট কোচিংকে ফলো করতে হবে, এবং সেই কোচিং এর রুটিন অনুযায়ী আগাতে হবে। ক্লাস করতে হবে, এক্সাম দিতে হবে। বাকি এক্সাম ব্যাচে তুমি ভর্তি হয়েছো, এক্সাম দাও, তোমার রেসিডুয়াল নলেজ দিয়েই তুমি এক্সাম দিবা। অন্য কোনো প্রস্তুতি যদি নিতে যাও, দেন তোমার জন্য কিন্তু ভাইয়া খুবই দুঃখ আসতেছে। তোমাকে অবশ্যই একটা নির্দিষ্ট কোচিং ফলো করতে হবে, কখনোই মানে অনেকগুলা কোচিং এর যে ইনস্ট্রাকশন সেগুলা ফলো করা উচিত না আমার মনে হয় আর কি। তাহলে জীবনে দুঃখ আসবেই আসবে। সো এটা তোমার প্রথম মিস্টেক, যে তুমি অনেকগুলা প্ল্যাটফর্মে ভর্তি আছো, একটা প্ল্যাটফর্মকে মেইন ধরো আর সেটা অনুযায়ী আগাতে থাকো। সো এরপরে আমাদের যে দ্বিতীয় মিস্টেকটা কি? তো ভাইয়া, নট অ্যানালাইজিং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স। সবচেয়ে বড় ভুল আমরা করে থাকি এটা। আমরা আগের বছরের কোয়েশ্চেন গুলো অ্যানালাইসিস করি না, সব ঝামেলা হয়ে যায় তখন। যে আমরা মানে আগের বছরের যে কোয়েশ্চেন সেটা অ্যানালাইসিস করলে আমরা কি বুঝতে পারবো? ভাইয়া, আমরা যে কোয়েশ্চেনের প্যাটার্ন সেটা ট্র্যাক করতে পারবো, এবং সেই অনুযায়ী যদি আমরা পড়াশোনা করি, দেন আমাদের যে অ্যাডমিশন জার্নিটা সেটা একটু হলেও স্মুথ হতে পারে। সো আমাদের অবশ্যই কি করতে হবে ভাইয়া? প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেন সেটা অ্যানালাইসিস করতে হবেই হবে। কারণ আমার কাছে এটা মনে হয় যে এটা যদি পারো, দেন তুমি তোমার মেডিকেল লাইফ মানে অ্যাডমিশন লাইফে অনেক বেশি সফল। সে এটা আমার মনে হয় না শুধু মেডিকেল অ্যাডমিশনের ক্ষেত্রে, এটা যে কোনো ভার্সিটি অ্যাডমিশন, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন, এটার ক্ষেত্রেও অনেকাংশেই সত্যি। সো তোমাকে প্রথমে যে কোয়েশ্চেন অ্যানালাইসিস সেটা করতেই হবে, মানে খুব ভালোভাবে করতে হবে। এবং কিভাবে কোয়েশ্চেন অ্যানালাইসিস করবা সেটা নিয়ে কিন্তু আমার একটা ভিডিও আছে, এবং আমি কিন্তু টেলিগ্রামেও অনেকবার এটা দিয়েছি কোয়েশ্চেন অ্যানালাইসিসটা, সেটা সেই অনুযায়ী তোমরা করতে পারো। সো এই মিস্টেকটা যদি করো ভাইয়া, তোমরা কিন্তু অনেক কিছু পড়তে হবে, এবং সেই অনেক ইনফরমেশন তোমরা মুখস্থ রাখতে পারবে না। সো কোয়েশ্চেন অ্যানালাইসিস করতে হবে যাতে কোয়েশ্চেনের প্যাটার্নটা বোঝা যায়। সো এরপরে আমাদের যে নেক্সট মিস্টেক, সেটা কি? মিস্টেক নাম্বার 3, বইয়ের প্রতিটা লাইন পড়তে চাচ্ছ তুমি, এই যে তাহলে তোমার যে অবস্থা সেটা এই ছেলেটার মতো হবে। বইয়ের যদি তুমি প্রতিটা লাইন পড়তে যাও, তোমার আলটিমেটলি কিছুই মুখস্থ থাকতেছে না। তুমি পুরা তোমার মাথা পুরো ফ্রাই হয়ে যাবে। তুমি ভাববা যে কি পড়ছিলাম পরীক্ষার সময়, এখানে এটা পড়ছিলাম ওইটা পড়ছিলাম, সবকিছু তোমার এখানে ক্লাস্টার মধ্যে একদম র্যান্ডমলি ঘোরাঘুরি করবে তোমার ব্রেনের মধ্যে। তাই একটা স্ট্রাকচার্ড ওয়েতে পড়াশোনা করতে হবে, যার জন্য আমাদের কোচিং গুলা কিন্তু আমাদেরকে দাগানো বই প্রোভাইড করে।
এবং মোটামুটি এই দাগানো লাইনগুলা পড়লেই কিন্তু তোমার জন্য না ভাইয়া, আমার কাছে মনে হয় এর থেকে বেশি আর কিচ্ছু লাগে না। যদি এগুলা পড়ো মোটামুটি তোমার জন্য অনেকটাই এনাফ। সো কখনোই প্রেফার করব না যে তুমি এই মিস্টেক গুলা করবা যে আহ, একটা একটা বই নিচ্ছ, তুমি সেখানে লাইন বাই লাইন লাইন বাই লাইন পড়তেই আসো, তখন তোমার যে অ্যাডমিশন জার্নি সেটা খুবই দুর্বিষহ হইতে পারে। সো এরপরে আমরা যে আমাদের ফোর্থ মিস্টেকে সবচেয়ে বড়, যেটা আমরা মেডিকেল অ্যাডমিশনে সবচেয়ে বেশি ফেস করি, কি কি, সেটা হচ্ছে অবসেশন, অবসেশন উইথ এক্সট্রা রাইটার্স ইনফো। আমরা সব জায়গায় শুধু খুঁজে বেড়াই এক্সট্রা রাইটার্স এর ইনফো কেমনে করবো, এক্সট্রা রাইটার্স দিয়ে কি করব। এক্সট্রা রাইটার্স আমাকে মনে করো যে টেলিগ্রামে সবাই জ্বালাইতেছো যে ভাই এক্সট্রা রাইটার্স ইনফো দিয়ে কি করব। সো প্রথমে একটা কথা বলি, এক্সট্রা রাইটার থেকে সর্বোচ্চ প্রশ্ন আসলে আসতে পারে 5 থেকে 6টা। এবং এখানেও তুমি বেশিরভাগই কিন্তু তুমি পারবা। কেন জানো? তুমি এত পরিমাণে মানে তোমার কোচিং তোমাকে এভাবে এক্সট্রা রাইটারের উপর পরীক্ষা নিবে, তুমি পড়তেছো বা পড়তেছো না, তোমার পরীক্ষা নিবে। এবং তুমি দেখবা যে পরীক্ষার মাধ্যমে তুমি যদি তুমি ভুলগুলো ডিটেক্ট করো পরীক্ষার সময়, দেন তোমার অনেক এক্সট্রা রাইটার ইনফো কিন্তু মুখস্থ হয়ে যাবে। এবং এইখান থেকেই কিন্তু দেখবে যে তুমি মেডিকেল অ্যাডমিশনে অনেক প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ। তাই আমি বলবো যে এক্সট্রা রাইটারের প্রতি অবসেসড থাকিও না। আর এখানে আরেকটা বোনাস জিনিস বলি, সেটা হচ্ছে ভাইয়া সাম্প্রতিক। সাম্প্রতিক আমরা খবর দেখি, সারাদিন খবর দেখতে থাকি একটা সাম্প্রতিক কমন ফেলানোর জন্য, কিন্তু তাও তুমি সাম্প্রতিকটা কমন ফেলাইতে পারো না ভাইয়া। কারণ সাম্প্রতিক কোত্থেকে আসবে সেটা আমরা নিজেরাও জানি না। সো অবশ্যই আমি এটা বলবো যে খুব বেশি অবসেশন এগুলোর প্রতি কাজ যেন না করে, তাহলে কিন্তু তোমার যে মেইন ফোকাস, মেইন জিনিসগুলো, অর্থাৎ এক্সট্রা রাইটার বলতে তুমি মেইন বই পড়তেছো না, শুধুমাত্র এক্সট্রা রাইটারের বই পড়তেছো, এখানে মুক্তিযুদ্ধ পড়তেছো না, জুলাই আন্দোলন পড়তেছো না, তুমি শুধু সাম্প্রতিক বিষয় নিয়ে পড়ে আসো, তখন কিন্তু ভাইয়া তোমার জন্য খুবই খারাপ একটা রেজাল্ট অপেক্ষা করতেছে। তাই আমি বলবো অবশ্যই প্রথমে তোমার যে মেইন ফোকাস, অর্থাৎ মেইন বুকস, তারপরে জিকের জন্য যে ইম্পর্টেন্ট সবচেয়ে হাই ইল্ড টপিক, সেগুলা পড়বা। তারপরে তোমার যদি সময় থাকে, দেন তুমি এক্সট্রা এক্সট্রা রাইটার্স ইনফো পড়বা। সেটা তোমাকে কোচিং এ পড়ায় নিবে পরীক্ষা নেওয়ার মাধ্যমে। আর যদি বেশি পড়তে চাও, দেন আমি কিছু কিছু চ্যাপ্টারের জন্য দাগানো ডাইজেস্ট প্রোভাইড করেছি, সেটা পড়তে পারো। বাট মানে এইখানে দাগানো খুব কম জিনিসপত্র দেওয়া হয়েছে, সেটা পড়তে পারো। বাট আমি সব অধ্যায়ের জন্য দেই নাই, কারণ আমার মনে হয় না যে সব অধ্যায়ের জন্য এক্সট্রা ইনফো খুব বেশি দরকার হয়। তো আমি যতটুকু দিছি এবং ভবিষ্যতে আরো কয়েকটা অধ্যায় দিব, সেগুলাই পড়ার চেষ্টা করবা। আমার মনে হয় যে এর থেকে বেশি এক্সট্রা ইনফো আর লাগবে না। তো তারপরে আমরা আসি আমাদের মিস্টেক নাম্বার 5-এ। এটা আমরা সব সময় করি, এটা আমাদের ব্যাচেও করছি, এটা অনেকেই করছে। যেমন এখানে এটা আমাদের যে আমাদের ব্যাচমেটস অনেকের কাছে আমি জিজ্ঞেস করছিলাম, তারা প্রথমে কিন্তু এই জিনিসটাই করছে, যে আমাদের যে অনুশীলনী কোয়েশ্চেন সেটাকে নেগলেক্ট করছে। অনুশীলনী কোয়েশ্চেন যদি নেগলেক্ট করো ভাইয়া, তোমার জীবনে সমস্যা আছে। কেন? কারণ আমরা আমরা যেমন গতবার এক্সাম দিয়েছিলাম, আমাদেরকে বলা হয়েছিল যে ভাই অনুশীলনী থেকে কোনো ধরনের প্রশ্নই আসবে না। কিন্তু দেখা গেছে যে অনুশীলনী কোয়েশ্চন থেকে কোয়েশ্চন আসছে, এবং 2024-এও আসছে, 23-এও আসছে। সব সময় কিন্তু অনুশীলনী থেকে অবশ্যই কোয়েশ্চন আসবে। এবং এটা চিরন্তন সত্য বলা যায়, যেভাবেই হোক না কেন প্রশ্ন আসবে। তাই অনুশীলনী কোয়েশ্চন কখনোই অ্যাভয়েড করবা না। যে ভাই তোমার যে পীর যে বাপ যেটাই বলুক না কেন, তোমার অনুশীলনী প্রশ্ন কখনোই অ্যাভয়েড করবা না। পারলে 2 থেকে 3 বার প্র্যাকটিস করবা ভাই, 2 থেকে 3 বার প্র্যাকটিস করবা, কখনোই এটার অন্যথা যেন না হয়। সো তারপরে আমরা যাই আমাদের নেক্সট মিস্টেক, যেটা আমরা করতেছি, মিস্টেক নাম্বার 6, জিকে ইংলিশ প্রতিদিন না পড়া। অর্থাৎ আমরা জিকে ইংলিশ পড়ি না, মানে এই যে আমাদের অ্যাডমিশনের যে আমরা সম্ভবত কয়দিন হয়েছে আমাদের, অলমোস্ট 10 দিনের মতো হয়ে গেল। এখানে তোমরা কয়দিন জিকে পড়ছো বুকে হাত রেখে কমেন্ট বক্সে কমেন্টের রিপ্লাইটা দিও। আমার তো মনে হয় না খুব বেশি জিকে পড়া হয়েছে। যদি প্রথম সপ্তাহে পড়েও থাকো, দেখবা যে এরপরে আস্তে আস্তে পড়া কমে যাবে। কিন্তু এটা যেন না হয় ভাইয়া, কারণ জিকে তোমার যে ক্লাস, প্রথমত অফলাইন ক্লাস যেটা হবে, সেটা ধরো আমি যে রেটিনায় ক্লাস করছিলাম, আমাদের প্রথম সপ্তাহে বাংলাদেশের মুক্তিযুদ্ধ,
যে বাংলাদেশ বিষয়াবলী, এবং তারপরের সপ্তাহে আন্তর্জাতিক। অর্থাৎ মাত্র ভাইয়া 3 ক্লাসের মধ্যে আমাদের যে জিকে সেটা শেষ করে দেওয়া হয়। এবং তারপরে পরে কোনো রকম মানে এবং লাস্ট ক্লাসটা হয়েছিল একদম শেষের দিকে গিয়ে। সো আমি চেষ্টা করছিলাম যাতে প্রতিদিন 1.5 ঘন্টা করে জিকে এবং ইংলিশ পড়া হয়। আর ইংলিশে আমাদের রেটিনায় ক্লাস হয়েছিল মোটমাট 4টা, এবং 4টা ক্লাস হয়েছে। এই 4টার মধ্যে মোটামুটি আমাদের যিনি পড়াইছিলেন মোটামুটি ভালোভাবে পড়াইছিলেন। এবং আমাদের প্রতিটা ইয়াতেই কিন্তু জানো যে ডেইলি এক্সামে কিন্তু ছোট ছোট টপিক থাকে ইংলিশের, তো সেটাই পড়ার চেষ্টা, সেই টপিকগুলোই অন্তত পড়ার চেষ্টা করো। তোমাকে এক্সট্রা কিছু তো আমি পড়তে বলি না, তোমার ডেইলিতেই কিন্তু কিছু জিকের টপিক থাকে। সেই টপিকগুলো যদি তুমি পড়তে পারো তাহলে আমার মনে হয় যে তোমার ভবিষ্যতে গিয়ে আরো অনেক ফায়দা হবে আর কি। প্লাস এখন সম্ভবত মানবিক গুণাবলীর ডেইলি এক্সামে মানবিক গুণাবলী অ্যাড করছে কিনা সেটা আমার জানা নাই, বাট যদি অ্যাড করে থাকে তাহলে মানবিক গুণাবলী একটু একটু করে পড়তে থাকো। সো জিকে পড়তে থাকবা, মানে ডেইলি ডেইলি বেসিসে প্রতিদিন মিনিমাম 1 ঘন্টা টাইম তোমার রাখতে হবে যাতে তুমি জিকে এবং ইংলিশ পড়তে পারো। তাহলে 1-1.5 ঘন্টা পর্যন্ত তুমি রাখো, এর থেকে বেশি 2 ঘন্টা, সর্বোচ্চ 2 ঘন্টা যেতে পারে, বাট 1.5 ঘন্টার বেশি, মানে 2 ঘন্টার বেশি আমার মনে হয় না যাওয়া উচিত, তাহলে তোমার যে মেইন সাবজেক্ট সেগুলোর প্রতি অবজ্ঞা করা হয়ে যায়। তো এখানে প্রতিদিন 1.5 থেকে 2 ঘন্টার মতো জিকে ইংলিশ অবশ্যই পড়তে হবে, যে ডেইলি এক্সামের টপিকগুলাই পড়া অন্তত, তাহলেই তো আশা করি যে ভালো কিছু হবে। এরপরে আমাদের মিস্টেক নাম্বার 7, কি ভাইয়া, ডেইলি এবং উইকলির মার্ক নিয়ে টেনশন করা। সো আমি কয়েকদিন আগেই হয়তো ডেইলি এবং উইকলির মার্ক যেটা নিয়ে যাতে চিন্তা না করো সেটার একটা ভিডিও দিছি। এখন এই যে তুমিও এখন এই যে ডেইলি উইকলির মতো এই বাচ্চা এই ওলার মতো একদম ইয়া হয়ে গেছো যে আমার তো ডেইলিতে মার্ক আসতেছে না, তার মানে কি আমার মেডিকেলে চান্স হবে না? সো আমিও একটা কথা বলি বুঝছো, আমার ডেইলিতে মার্ক ছিল, সর্বোচ্চ মার্ক ছিল 48.75, এটা কোনোভাবে পাই গেছিলাম ফিজিক্সে। এরপর এছাড়া আমার বায়োলজিতে আসতো, এমনও আছে আমার 25ও আসছে, 30ও আসছে, 35 আসছে, 40 আসছে। সো এভাবে ভ্যারি করতো মার্কটা। তো আমার মনে হয় যে এটা নিয়ে খুব বেশি মাথা ঘামানো উচিত না। তুমি যে ভুলগুলা করছো সেগুলা ঠিকঠাক ভাবে তোমার যে নোট খাতা সেখানে লিখে রাখো। এবং তোমার নোট খাতায় লেখার থেকে আমার কাছে মনে হয় যে তুমি বইয়ের মধ্যেই সুন্দরভাবে লিখে নিতে পারো। বইয়ের মধ্যে লিখলে আমার কাছে মনে হয় যে এটা বেশি এফেক্টিভ হবে, কারণ তুমি বইটা বারবার খুলবা তখন তুমি দেখবা যে তুমি এই জিনিসগুলো ভুল করছো। তখন তখন তোমার জন্য এটা বেশি এফেক্টিভ হবে, তোমার বেশি বারবার রিকল হচ্ছে তোমার যে তোমার ভুল জিনিসগুলা। সো আমার মনে হয় যে বইয়েই লিখে রাখা উচিত। আর ডেইলি উইকলি মার্ক নিয়ে খুব বেশি প্যারা নিও না, যদি প্যারা নাও তাহলে কিন্তু সমস্যা আছে। তারপরে মিস্টেক নাম্বার 8, রিভিশনের জন্য এখনো কিছু রেডি করো না। সো তোমাদের কিন্তু অনেক সময় আছে, মাত্র 10 দিন গেছে তোমাদের অ্যাডমিশনে। তোমাদের অবশ্যই রিভিশন ম্যাটেরিয়ালসটা রেডি করে রাখা উচিত। যে মানে ধরো তুমি একটা বইয়ের মধ্যে আহ, এই জিনিসটা করতে পারো, কোয়েশ্চন ব্যাংক অ্যানালাইসিস করে তুমি এরিয়া মার্কিং করতে পারো, যে এই এরিয়াটা আমি যখন রিভিশন দিব তখন আমি এই এরিয়াটা পড়বো। তখন আমার তখন দেখবা যে একটা ছোট্ট এরিয়া মার্ক করলা, যে ধরো হরমোনের ধরো অষ্টম অধ্যায়ে তুমি করোটিক স্নায়ুর ছকটা মনে রাখবা। তার করোটিক স্নায়ুর যে ছক সেটা মনে রাখতে হবে, তারপরে হচ্ছে তোমার যে হরমোনের ছক সেটা মনে রাখতে হবে। তারপর লাস্টের দিকে কোন হরমোনের বৃদ্ধি বা হ্রাসের কারণে কোন ধরনের রোগ হয় সেটা তোমার মনে রাখতে হবে। এটা খুবই দরকার, কারণ এটা যদি করতে পারো তাহলে তোমার রিভিশনে অনেক কম সময় যাবে। তুমি যে তোমার পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনালের জন্য ভালো একটা প্রস্তুতি নিতে পারবা। তখন তোমার কনফিডেন্ট বাড়বে এবং আলটিমেটলি সেই কনফিডেন্টটা তোমার মেডিকেল অ্যাডমিশনে হেল্প করবে। সো মূল কথা কি, রিভিশনের জন্য এখন থেকে একটু একটু করে এরিয়া মার্কিং করে রাখা, যে কোন এরিয়া থেকে আমার সবচেয়ে বেশি প্রশ্ন আসতেছে। তাহলেই কিন্তু আমার মনে হয় যে তোমার অ্যাডমিশন লাইফটা একটু হলেও স্মুথ হবে। তারপরে আমাদের মিস্টেক 9, অনেক বড় সমস্যা, সেটা কি ভাইয়া, আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন। তো সোশ্যাল মিডিয়া আমরা এডমিশন টাইমে মানে অনেক বিভ্রান্তিতে পড়ি এই সোশ্যাল মিডিয়ার কারণে। আবার অনেক কিছু হইতে পারে, যেমন অনেক, ধরো আমরা, ধরো তুমি এই যে 8টা বাজে তুমি রিলস দেখতে বসছো, ফোন নিয়ে বসছো, ফেসবুকে ঢুকছো, বলছো যে ভাই আমি 8টা 5-এর মধ্যে শেষ করো
রিলস দেখা যাই করি ফোনের মধ্যে, আর শেষ করে আমি 8টা 5-এ পড়াশোনায় বসবো। দেখতে দেখতে কয়টা বাজলো ভাইয়া? 8টা 31 বাজে। তো বললা যে ভাই আচ্ছা হোক, 8টা 45 থেকে ধরবো। এভাবে করতে করতে দেখবা যে তোমার অলমোস্ট 2 থেকে 3 ঘন্টা টাইম শেষ। তো এটা খুবই খারাপ একটা বিষয় যে তুমি তোমার অ্যাডমিশন টাইমে তুমি 2 ঘন্টা এভাবে নষ্ট করতেছো। এখন 2 ঘন্টা যদি ভাই তুমি নষ্ট করো, তাহলে তোমার মনে হয় যে একটা ছেলে ওই 2 ঘন্টাকে প্রপারলি ইউটিলাইজ করতেছে, এবং তুমি সেই 2 ঘন্টা এই শিট গুলার পিছনে নষ্ট করতেছো? তাহলে তো হইল না, তাই না? সো তোমার অবশ্যই মনে রাখতে হবে, হ্যাঁ ফেসবুক একটু একটু দরকার আছে, বাট আমার মনে হয় না অ্যাডমিশন লাইফে খুব বেশি দরকার। কারণ কি জানো, ফেসবুক তোমার অ্যাডমিশন লাইফে অনেক বেশি বিভ্রান্তি সৃষ্টি করবে। কেন? কারণ তুমি জানো যে তুমি এইচএসসি লাইফে পড়াশোনার চক্করে অনেক গ্রুপে অ্যাড হইছো, এই গ্রুপ ওই গ্রুপ, ওই ভাইয়ের গ্রুপ ওই ভাইয়ের গ্রুপ। সো এই ভাই তোমাকে এক সাজেশন দিবে, ওই ভাই তোমাকে আরেক সাজেশন দিবে, আবার ওই পেজ থেকে তুমি আরেকটা নোট পাবা, ওই পেজ থেকে আরেকটা শর্ট ট্রিক্স পাবা। অনেক বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। এর থেকে ভালো সোশ্যাল মিডিয়াটা 3 মাসের জন্য অফ রাখো, অফলাইনে কার্যক্রম করো, বা যদি তোমার যে অনলাইন প্ল্যাটফর্মে আছো তার যদি কোনো অ্যাপ্লিকেশন থাকে তাহলে সেটা ইউজ করো। সো অ্যাপ্লিকেশন অনেক মেটেরিয়ালস থাকে, সেই মেটেরিয়ালস গুলো ইউজ করতে পারো। এছাড়া আমার মনে হয় না যে সোশ্যাল মিডিয়া খুব একটা দরকার আছে। আমি ভাইয়া 3 মাস সোশ্যাল মিডিয়া ছাড়া কাটাইছি। 3 মাস মানে আমার যে অ্যাডমিশন লাইফ, সেখানে আমি সোশ্যাল মিডিয়া ছাড়াই ছিলাম। আর একটা জিনিস বলতে পারি, সোশ্যাল মিডিয়া ছাড়াও ফোনের উপরেও যে অ্যাডিকশন সেটাও একটু কমানোর চেষ্টা করো, যাতে তুমি পরে খুবই ভালো, মানে পরে এটা তোমার জন্য খুবই ভালো হবে। কেন জানো, মেডিকেল লাইফেও কিন্তু ফোনের উপর যে অ্যাডিকশন সেটা খুবই হ্যাম্পার করবে। যদি এই জিনিসটা করতে পারো, ফোনের অ্যাডিকশনটা কমাইতে পারো, তাহলে আমার মনে হয় যে খুব ভালো হয়। কিভাবে করতে পারো? ও, আমি অ্যাডমিশন লাইফে একটা কাজ করছিলাম। সেটা হচ্ছে আমার যে ফোনের স্ক্রিন টাইমের ওইখানে একটা আমি এই যে টাইমার সেট করছিলাম। টাইমার সেট করছি কি দিনে 2 ঘন্টা। এখন দিনে 2 ঘন্টার পরে কি হবে, আমার যে টাইমটা মানে ফোনটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে, ফোনটা আর খুলবে না, আমি যদি সেটিং থেকে সেটা অন না করি। এখন তোমার কাছে ধরো 100 টাকা আছে, এবং তোমাকে বলা হলো যে আজকে দিনটা তোমাকে এই 100 টাকাতেই চালাতে হবে। এখন যদি তুমি মানে তুমি সর্বোচ্চ চেষ্টা করবা যে 100 টাকা চালানো, এবং তোমার কাছে অবশ্যই সুযোগ আছে ধার নেওয়ার, এই করার ওই করার, বাট তোমার সাবকনশিয়াস মাইন্ড সবসময় চেষ্টা করবে যে যাতে তুমি এই 100 টাকাতেই পুরা দিনটা কভার করতে পারো। এখন এইভাবে তুমি ফোনে টাইমার সেট করবা 2 ঘন্টা বা 3 ঘন্টা, যতটুকু লাগে ওই 2-3 ঘন্টা তুমি শুধুমাত্র কি করবা, পড়াশোনার জন্য তোমার যে যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো দেখবা। সো এরপরে আর কোনো ধরনের কাজ নয়, ফোন রেখে দিবা। 3 ঘন্টা হইলো, হইলে তো তোমার ফোনটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে, এবং এটা আমার কিছু বলতেই হবে না, তোমার যে সাবকনশিয়াস মাইন্ড সেটাই মূলত এই কাজটা অটো করে নিবে। সো আশা করবো যে সোশ্যাল মিডিয়া এডিকশনটা যদি কমাইতে পারো তাহলে তোমার জন্য অনেক ভালো হবে। এটা অবশ্যই আমার কাছে খুবই ইফেক্টিভ মনে হয়েছিল এই মেথডটা। সো তোমাদেরকে বললাম আর কি। সো এরপরে লাস্ট মিস্টেক, মিস্টেক নাম্বার 10, কম্পেয়ার ইয়োর সেলফ উইথ আদার। মানে ভাইয়া কি, তুমি ধরো তোমার ডেইলি এক্সামে কত পাচ্ছ, 30 পাচ্ছ। তো যখন তুমি ওই যে তোমার শিটটা দেখতেছো, শিটে দেখা যাচ্ছে যে হাইয়েস্ট নাম্বার 50। এখন তুমি কি হইলা ভাইয়া, তোমার ডিপ্রেসড। তুমি ডিপ্রেস বানান বলেছে মনে না? সো সো তুমি কি রকম হইলা? ডিপ্রেসড। বানান গুলাইলে জানি না, বানানটা এখন মনে পড়তেছে না কেন জানি না। এই যে এই সময় ঘটনাগুলো ঘটে, সহজ বানানই অনেক সময় মনে পড়ে না। তো তুমি ডিপ্রেসড আছো। সো মুছে দেই, কেউ যাতে না দেখে আবার। সো তুমি ডিপ্রেসড। এখন তুমি যদি অন্যের সাথে কম্পেয়ার করো, তুমি তোমার ডিপ্রেশন বাড়তে থাকবে। কারণ যত দিন যাবে তত দেখবা যে হাইয়েস্ট নাম্বার বাড়তেছে। ধরো তুমি পেপার ফাইনালে যখন যাবা তখন দেখবা যে হাইয়েস্ট নাম্বার 100-এ চলে গেছে, মানে 100-এ 100 পাচ্ছে, পেপার ফাইনালে মডেল টেস্টে 100-এ 100 পাচ্ছে। তখন তোমার তখন ডিপ্রেশন লাগবে, ভাই আমি কি করছি তাইলে, আমার এত কম কেন, আমার 70 কেন, আমার 60 কেন। সো অবশ্যই এটা কখনোই করা যাবে না যে তুমি মানে অন্যের সাথে নিজেকে কম্পেয়ার করতেছো। সো তুমি এই মানুষটা হওয়ার চেষ্টা করো যে নিজে
একদম একা, তোমার অ্যাডমিশন লাইফে তোমার ফ্রেন্ড আছে, তোমার ফ্রেন্ড এই ভুল করছে, ডিসকাস করো, বাট কখনোই কম্পেয়ার করিও না যে ভাই ও এত পাইলো আমি কেন কম, আমি কম পাইলাম। এটা কোনো ম্যাটারই করে না। দেখবা যে এমনও হইতে পারে যে ওই 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 তোমার ওই ফ্রেন্ডটা মেডিকেলে চান্স পাইলোই না, এবং তুমি ডিএমসি তে পেয়ে গেছো, এমন হইতেই পারে। সো কখনোই অন্যকে মানে কম্পেয়ার, অন্যের সাথে নিজেকে কম্পেয়ার করবে না। এটা কি এখানে সুন্দরভাবে একটা জিনিস লেখা আছে, সেটা কি, ইয়োর জার্নি ইট ইজ ইয়োর রুল। সো ডিফারেন্ট পেস, তোমাদের পেসটা মানে তোমাদের যে গতি সেটা ডিফারেন্ট হইতে পারে, বাট তোমাদের যে গোল সেটা কিন্তু হুবহু এক। সো আমার মনে হয় না যে এভাবে কম্পেয়ার করলে তোমাদের আখেরে কোনো ফায়দা হবে। বাট হ্যাঁ, কম্পিটিশন করে পরীক্ষা দিতেই পারো, এক ফ্রেন্ডের সাথে আরেক ফ্রেন্ড ভালোভাবে কম্পিটিশন করে পরীক্ষা দিতে পারো। কিন্তু আমার মনে হয় না যে কম্পেয়ার, মানে ধরো ও বেশি পাইলো তুমি কম পাইলা, তুমি ডিপ্রেসড হয়ে যাচ্ছ। সো সেটা আমার মনে হয় না করা উচিত। সো এখন এই 10টা মিস্টেকই বেশি, মানে তোমরা বেশি করছো অলরেডি। তোমরা মানে এই ভিডিওটা দেখার পর বুঝবা যে এই 10টা মিস্টেকই তোমরা করছো। তো আমি এগুলা পরিত্রাণের উপায় তোমাদেরকে বলে দিলাম। আশা করি খুব ভালো একটা ভিডিও হয়েছে, তোমাদের ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে কি করবে ভাই? সো থ্যাংক ইউ টু অল। আশা করি ভিডিওটা খুব ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করবা, তারপরে আমার ফেসবুকে কি করবা, ফলো করবা, তারপরে ইউটিউবে কি করবা, সাবস্ক্রাইব করিবা। সো এতটুকু ছিল আজকের ভিডিও। ভিডিওটা অলমোস্ট 21 মিনিট হয়ে গেছে। আশা করবো যে ভিডিওটা অনেক ভালো লাগছে। এখন দেখা হবে নতুন একটা ভিডিওতে। কি যে পরিমাণ প্রেশারে আছি ভাই, নতুন ভিডিও কখন দিতে পারবো সেটা জানি না, বাট কোন টপিকের উপর ভিডিও লাগবে সেটা কমেন্ট করতে পারো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।